বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। তৃণমূলের মেগা বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটা আজকে আমরা দেখলাম। এই মেগা বৈঠক নিয়ে নানান জল্পনা ছিল এবং সেই জল্পনার অন্যতম বিষয় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেগা বৈঠকে থাকবেন কিনা। সব জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম সেই বৈঠকে তিনি হাজির হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনেই তার স্থান ছিল এবং প্রথম বক্তা হিসেবে তিনি বললেন, সুব্রত বক্সী ইন্ট্রোডিউস করালেন, তারপরেই প্রায় 10-15 মিনিট তিনি বক্তৃতা রাখলেন, বক্তব্য রাখলেন এবং তিনি বেশ কিছু জল্পনার অবসান ঘটালেন। প্রথমত তো যে দূরত্ব, সে দূরত্ব কতটা ঘুচেছে সেটা পরের বিষয়, কিন্তু দূরত্ব যে ঘুচতে চলেছে সেটা তিনি বোঝালেন। এবং তিনি যেটা আমরা দেখতাম, যে ভূমিকায় তাকে দেখতাম, যে তৃণমূলের আগামী দিনের কর্মীদের যে চলার পথ, সে সম্পর্কে তিনি যা বলতেন তার থেকে অনেকটাই অন্যান্য বিষয় নিয়ে তিনি নিজের বিষয় নিয়ে বললেন। প্রথমত তিনি বলেছেন যে এই দলেই তিনি আছেন, বিজেপিকে তিনি কেন, অনেকে নাকি রটিয়ে দিয়েছে যে তিনি বিজেপিতে যাচ্ছেন, সেটা যেমন একদিকে, তেমনি তিনি বলেছেন যে তিনি এই দলেই আছেন। তারপরে নতুন দল নিয়েও তিনি কথা বলেছেন, তিনি বেঈমান নন তিনি নিজে বলেছেন। তারপরে যে সিবিআই যে চার্জশিটে তার নাম রয়েছে, সেটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও তিনি ব্যাখ্যা চেয়েছেন। এমন নানা প্রশ্নের অবতারণা তিনি করেছেন এবং এই প্রশ্নের অবতারণা থেকে যতটা না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেন তার থেকে বেশি নজর ছিল তার দিকে, এবং তিনি বোঝালেন তিনি দলেই আছেন। এবং তিনি এটাও বললেন, মুকুল রায়, শুভেন্দু অধিকারী এরা যে দলের ক্ষতি করছিল তিনি তা প্রমাণ করেছেন। আগামী দিনে যারা দলের ক্ষতি করবে তিনি তাদের প্যাকেট বন্দি করে এই রাজ্য ছাড়া করে দেবেন, এরকম কথাও তিনি বলেছেন। এখন নানান প্রশ্ন এটা নিয়ে, আহ কিন্তু প্রশ্ন হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গতবারও আমরা দেখেছিলাম যে যখন নেতাজি ইন্ডোরে সভা হয়েছিল তখন সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। অন্যান্য সময় আমরা দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি থাকে। এবং সম্প্রতি যে নতুন বছর যে ক্যালেন্ডার তৈরি হয়েছে তৃণমূলের, সেখানেও আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেটা আমরা দেখতে পাইনি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে ছিল না। তাহলে কি প্রশ্ন যে এই ছবি না থাকে নিয়ে কুণাল ঘোষ বা অন্যান্যরা যে বক্তব্য গতবার তুলে ধরেছিলেন, এবারে কি তারা এ নিয়ে কিছু বলবেন? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত। অরূপ দা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, যে এই তৃণমূলের যে মেঘা বৈঠক, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছিল? এমন নানা প্রশ্ন ছিল এবং সেই নানা প্রশ্নের জবাব আজকে আমরা নেতাজি ইন্ডোরে দেখলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তার আসন। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে বেশ একটা খটকা লাগলো যে আমরা সমস্ত জায়গাতেই দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতো। গত বছরও এরকম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আহ একটি সভায় এই ছবি ছিল না, এবং তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকায় কুণাল ঘোষ তারা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে তৃণমূল কোথাও যেন একটা অসম্পূর্ণ। তো এইবারে কি সেই প্রশ্ন তারা তুলবেন? সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তিনি একজন সাধারণ সম্পাদক, তার নির্দেশিত পথ দল চলবে। এখান থেকে প্রশ্ন যে তিনি কি দিক নির্দেশ করলেন বলে মনে হয়? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে বলতে পারো এই দলীয় কর্মীদের সঙ্গে এইটাই শেষ আর কি বর্ধিত অধিবেশন বা যাই বলো সভা। তৃণমূল কংগ্রেসে এতগুলো পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বা রাজ্যে বিভিন্ন জেলার সভাপতি, মন্ত্রী, এদের সঙ্গে তার মিটিং হওয়ার সম্ভাবনা কম, কারণ 23-এর পর হলো এই আবার। ফলে এটাই বিধানসভা ভোটের আগে 26-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বৈঠক এত বড় আকারে দলীয় সভার।
সেখানে উনি কতগুলো বার্তা পরিষ্কারভাবে দিয়ে দিলেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এটা আগেও আলোচনা করেছি যে যে কোনো মিটিং এ, যে কোনো বৈঠকে উনি যে জিনিসগুলো প্রথমত বলেন সেটা হচ্ছে রাজ্যের উন্নয়নটাকে কিভাবে নিয়ে যেতে হবে, সেটা এক। দ্বিতীয়ত হচ্ছে বঞ্চনা, সেটা 2 নম্বর। থার্ড হচ্ছে তোমার কেন্দ্রীয় এজেন্সি, 3 নম্বর। এই কথাগুলো ওনার থাকবেই, এগুলো স্বাভাবিকভাবেই। এবং এইগুলোকে ভেদ করেও এত কিছু বঞ্চনা, এত কিছু ষড়যন্ত্র ভেদ করেও তৃণমূল কংগ্রেস কিভাবে এগিয়ে যাচ্ছে, এটাই মূল পয়েন্ট হয়ে দাঁড়ায়, তাই না? সিবিআই, ইডি কিভাবে হেনস্থা করছে, আগে এগুলো তো ছিলই, কিন্তু এবার দুটো জিনিস দেখার ছিল। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার টোনটা বেঁধে দিয়েছিলেন যে তোমার ভুয়ো ভোটার তালিকা নিয়ে, এটা আগেই উনি বলেছিলেন যে এটা আটকাতে হবে। সেই একটা। আর একটা হচ্ছে যেটা ইন্টারেস্টিং, যেটা সব থেকে বেশি ছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পজিশনিং হয়। কারণ দীর্ঘদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দলের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, হ্যাঁ। কারণ হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, একটা দূরত্ব যে ছিল। তো সেই দূরত্ব মিটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবার আসবেন, এবং আসবেন তো বটেই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাহলে কিছু করার হলে এতদিন ধরে করতেনি। কারণ দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি রোল সেটাই প্রায় লোকে ভুলে গিয়েছিল, উনি ডায়মন্ড হারবারের বাইরেই বেরোননি। হ্যাঁ, তাই সেটাই, সেখানে যে দাঁড়িয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা সময় আমরা দেখেছিলাম তিনি দলটাকে পরিচালনা করতেন, দলের সংগঠন থেকে পুরোটাই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক ব্যাপারটা পুরোটা দেখছিলেন। এখন দল এবং প্রশাসন দুটোই কিন্তু আজকে যা দেখা গেল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং দলে যে তিনি বস, তিনি কিন্তু সেটা বোঝালেন। এবং তিনি হুম। পরোক্ষভাবে এটাই বললেন যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মুখ, এটা সকলেই বলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ বলেননি, কিন্তু তিনি প্রতীক দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এইটা না থাকলে কিছু নয়। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তিনি না থাকলে কারুর আর কোনো আর কি অস্তিত্ব থাকবে না, তাই তো? দেখো, সেটাই তো বললাম, আজকে এবারের মিটিং এ যেটা দেখা গেল, অভিষেকের কোনো ছবিই নেই, না ব্যানারে না ফেস্টুনে, কোনো বিষয় নেই। আর ওই বলার সাহস এই মুহূর্তে কারণ নেই। কারণ সেনাপতি কথাটাই আর কেউ বলছে না, হুম। যে উনি সেনাপতি, উপরে নেত্রী। এখন সেনাপতি কথাটা আর শোনাও যায় না দলে। হুম। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নিজে, দেখো, দলের তরফে তো কেউ বলেনি যে তিনি বিজেপিতে যাবেন। এটা সংবাদ মাধ্যম নিশ্চয়ই লিখেছিল, বা নতুন দল করবে, হ্যাঁ, সে সংবাদ একটা গুজব মাধ্যমে ছিল। এরকম জল্পনা হতেই পারে। হ্যাঁ, বা হ্যাঁ, না, এটাই তো। সেটাই হ্যাঁ, বলছি। আর হ্যাঁ, দ্বিতীয়ত কথা যে সংবাদ মাধ্যমে আমি 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 তারা খবর অন্তত পেয়েছে, তাদের মতো করে করেছে। করেছে, হ্যাঁ। তারা খবর পেয়েছে, তাদের মতো করে হুম। করেছে। হুম। সেখানে আমার যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে, দেখো, বিপ্লব, আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ। তো একজন নেতার বিরুদ্ধে যদি এরকম কোনো প্রশ্ন দেখা দেয় যে তিনি দল ছেড়ে যেতে পারেন, তিনি অন্য দলে যোগদান করতে পারেন, তিনি নতুন দল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে নেতা বা নেত্রীর কি কাজ হবে? যে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, না দেখো আমি এসবের মধ্যে নেই, আমার বিরুদ্ধে মিথ্যা রটনা হচ্ছে, তাই তো হয় বিপ্লব, তাই না? কিন্তু এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রটনাটা চলছে আগে 3-4 মাস, কম করে হলেও, যবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইডলাইন করা শুরু হলো। আহ, তো এতদিন ধরে আমার প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকলেন কেন? আমার ফেসবুকে প্রায় যদি 20 দেখি লক্ষ ফলোয়ার। আরজিকর কাণ্ডের পর থেকেই যখন পুলিশ প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার দাবি তুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তারপরে অনেকেই তখন বলতে শুরু করলেন উপমুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক ব্যানার্জিকে দেখতে চাই। এই সব বিষয়গুলো যখন সামনে এলো এবং আরজিকর ঘটনা যেভাবে হ্যান্ডেল করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই সময় তাতে মত ছিল না না, না, দেখো, ওইভাবে। সেটা, হ্যাঁ, সেটা, হ্যাঁ, তারপর সেটা তো থেকেই কিন্তু দূরত্ব, আমরা দেখেছিলাম। হুম। দূরত্ব তো সৃষ্টি হয়েছিল। তাহলে হয়েছিল অভিষেক একদম। বন্দ্যোপাধ্যায়ের কি রোল? যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে কোনো সময় বলা হলো উনি দিল্লিতে দলের মুখপাত্র, এর বাইরে তো কিছু রোল ছিল না। হুম। এবার পশ্চিমবঙ্গে তার সাধারণ সম্পাদক হিসেবে উনি ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যেই তো কনসেন্ট্রেট করেছিলেন। উনি তো সারা পশ্চিমবঙ্গে, যিনি একসময় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরেছিলেন, সভা করেছিলেন, জনগণের গর্জন নবজোয়ার বলে করেছিলেন। হ্যাঁ, জনগণের গর্জন বলে স্লোগান দিলেন। হ্যাঁ। তো সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই দেখা গেল যে সংগঠনে কোনো রোল নেই, হুম। আইপ্যাককে বলা হচ্ছে প্যাক প্যাক। হুম। যদিও আজকে আইপ্যাককে অনেকদিন পরে আবার বলা হয়েছে, এবং সেখানে এই আইপ্যাক সেই প্যাক, আইপ্যাক নয় বলতে, ওই আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সেই আর কি আর টাকা পয়সার যে লেনদেনের কথা, সেটা আর কি ফেলে দেওয়ার চেষ্টা করলেন কিনা প্রশান্ত কিশোরের ঘাড়ে পুরোটা।
উনি নতুন আইপ্যাকে বলার, যেটা মদন মিত্ররা বলেছিল, তাই জন্য উনি একটা বলা যেতে পারে এই আইপ্যাক সেই আইপ্যাক বলে সেটাকে, জিনিসটাকে জলটাকে আলো গুলিয়ে দিলেন, সেটা হতে পারে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সঙ্গে যে কোনো দূরত্ব নেই, উনি যে বিজেপিতে জয়েন করবেন না, ইনি যে আলাদা দল করবেন না, এইটা তো সমাজ মাধ্যমে লিখে দিলেই তো একদিনে হয়ে যেত। উনি যদি ওনার ফেসবুক, ওনার টুইটার, ওনার আরো যে সমস্ত সমাজ মাধ্যমের হ্যান্ডেল আছে, ইনস্টাগ্রাম, সেগুলো লিখে দিলেই পারতেন। উনি তো নানা রকম কোটেশন ছাড়লেন, দুদিন আগেই কোটেশন ছাড়লেন যে যুদ্ধে নামতে হলে তার মাসুলের জন্য প্রস্তুত থাকতে হয়। হুম, তো ফলে এইসব আর কি নানা উদ্ধৃতি না তুলে তিনি যদি লিখতেন আমি বিজেপিতে যাচ্ছি না, আমি আলাদা দল করছি না, এটা তো 1 সেকেন্ড লাগে বিপ্লব। তার জন্য তাকে 3-4 মাস কেন অপেক্ষা করে থাকতে হবে? এর তো কোনো কারণ নেই। হুম, তাকে তো স্বাভাবিক, ধরো আজকে কারণ নামে অভিযোগ উঠলে সে কি করবে? সঙ্গে সঙ্গে বলবেন আমি নেই এর মধ্যে। কারণ তার মানে তুমি এতদিন ধরে যে একটা ধারণাকে তো তুমিই তৈরি করতে দিলে, একটা ধারণাকে দিনের পর দিন তুমিই লালন করলে, তাই না? হুম, তো সেই ধারণাটাকে কেন তৈরি করতে দিলে? আজকে হুম। সেখানে দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে কেন আমি বেইমান নই? যেটা শুভেন্দু বা মুকুল রায় নাম করে বলেছেন বেইমান, তাহলে ওনাকে কেন বলতে হচ্ছে আমি বেইমান নই? ওনাকে এটা দলের কাছে আজকে বলতে হচ্ছে কেন? কারণ এই কথাটা যত না মুকুল বা শুভেন্দুর জন্য তিনি বললেন, তাহলে ওনাকে নিজেকে এসে আজকে বলতে হচ্ছে আমি বেইমান নই, কি দলের কাছে, দলের নেত্রীর কাছে তাকে অনেক বেশি করে জোরালো ভাবে বলতে হচ্ছে আমি বেইমান নই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে, ধরো যে জায়গায় তিনি নিয়ে গিয়েছেন, এর জন্য দায়িত্ব তো তাকেই নিতে হবে। শুধুমাত্র মিডিয়ার ঘাড়ে ফেলে তো হবে না যে আমি মিডিয়া ভুলভাবে প্রচার করছি। যদি মিডিয়া ভুলভাবে প্রচার করে তৃণমূল কংগ্রেস, ধরো আমি দেখি যে কোনো ভুল প্রচার, তো সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের মতো ফেসবুকে দেন, ফেক নিউজ দেন। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কি 3 মাস ধরে কেউ তার বিরুদ্ধে খবর রটানো হচ্ছে, সে চুপ করে বসে থাকবে? এটা তো হতে পারে না, তাই না? এটা তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর তার সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, তাদের তৃণমূলের সোশ্যাল মিডিয়া আছে। সে এত কিছু জানার পর এই গুজব হোক, সেটাকে সে বাড়তে দিল কেন? তার যদি কোট আনকোট গুজবই হয়, তাহলে সে সেটাকে বাড়তে দিল কেন? তাই তো, এই হ্যাঁ, প্রশ্ন তো সেটা আসবেই। একদিকে তেমন, হ্যাঁ এটা যেমন একদিকে। একদিকে আমি যেটা বলছিলাম, মানে যেটা লক্ষ্য করছিলাম, যে আমরা সাধারণত যেটা দেখে থাকি যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলকে দিশা দেখাবেন, কর্মীদের উদ্বুদ্ধ করবেন কোথায়, সেখানে সেখানে তিনি সিবিআই প্রসঙ্গ টেনে আনছেন। সিবিআই যে নাম, সেই নামটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন। তার ব্যাখ্যা দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল কি, কি মনে হয়? দেখো, ইন্টারেস্টিং হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ধারপেড়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে জনৈক লেখা থাকলো সেটা আগের দিন তার আইনজীবী পরিষ্কার করে দিয়েছেন। আইনজীবী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত, তার মানে সেটা সেখানে যে এই অভিষেক সেই অভিষেক সেটা প্রমাণ হয়ে গেছে। এইবার দ্বিতীয়ত হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যত ভোট আসবে কেন্দ্রীয় এজেন্সিকে পেছনে লাগানো হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবার অভিষেকের নামটা বললেন না, যে অভিষেককে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কিন্তু এটা আগে বলতেন। তুমি দেখবে খুব, যেটা আগে বলতেন, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু খুব ইঙ্গিত ভাই। ইঙ্গিত ভাই। মমতা কিন্তু বললেন না, মমতা জিনিসটা জেনারেলাইজ করে দিলেন যে অনেককে ফাঁসানো হবে। অনেককে ফাঁসানো আর অভিষেককে ফাঁসানো তো এক নয়। একদম। যে দলের একটা সময় পর্যন্ত সেকেন্ড ইন কমান্ড ছিল, সেখানে দাঁড়িয়ে মমতা একবারের জন্য সেটা বললেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নিজেকে জাস্টিফাই করতে হলো, দলনেত্রী কিন্তু তার জন্য সরাসরি জাস্টিফাই করলেন না। অর্থাৎ ধরো কোনো সময় পরবর্তীকালে হলে দল যাতে একটা দূরত্ব রাখতে পারে, সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়ে থাকলো। পরবর্তীকালে সিবিআই কি করে বা না করে তার উপর নির্ভর করবে যে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে দূরত্ব বাড়াবে না বাড়াবে না। হ্যাঁ, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক, যখন হলে একটা তার রাজনৈতিক চান্স সে তার মতো করে নিয়েছে যে আমার বিরুদ্ধে। দেখো, সিবিআই শুধুমাত্র যে তার নাম দিয়েছে তাই নয়, সেখানে তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিভস অ্যান্ড বাউন্ডস এর অফিস, সে অফিস থেকে মেল গেছে, সে এক মহিলা মেল করেছে, সেই মেলে চাকরি প্রার্থীদের নাম পাঠানো হয়েছে, সমস্ত ডিটেলসে দেওয়া আছে। এবং এদের ধরো ভয়েস টেস্ট হয়ে গেছে, কাকু, শান্তনু, কুন্তল, সবারই ভয়েস টেস্ট হয়ে গেছে। সেই ভয়েস টেস্টের রিপোর্টও দিল্লিতে, রিপোর্টও চলে এসেছে সেখানে দাঁড়িয়ে। ফলে সিবিআই যখন কারোর নাম দেয়, সে তো এমনি আর দেয় না। একটা এত প্রিমিয়াম সংস্থা অন্যতম, সে কি একটা এমনি কারোর নাম দিয়ে? এবার সেইটা প্রমাণ করার পালা সিবিআই এর, কেন্দ্রীয় সংস্থার, যে কেন একজনের নাম দিল।
তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একদিকে বলছেন, আবার উল্টো দিকে তিনি ধরো আইনের দরজায় দরজায় ঘুরেও বেড়াচ্ছেন। তিনি কি করছেন না, প্রতিটা আইনের দরজায় তো ঘুরছেন, যাতে অ্যারেস্ট না করা হয়, যাতে আইনের রক্ষা কবচ মেলা যায়, তিনি তো ঘুরছেন নানা জায়গায়। তো স্বাভাবিক, তিনি একজন এই হিসাবে আহ, আর কি মানুষ হিসাবে সেটা দাবি চাইতে আর আইনের সাহায্য পাওয়ার অধিকার সবাই আছে, সে জায়গায় তিনি করছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার আজকের এই ভাষণে মনে হয়েছে তাকে অনেক বেশি নিজেকে প্রমাণ করার পালা ছিল আজকে। একদম একদম যে একদম। দেখো, হ্যাঁ, আমি আমি তোমাদেরই লোক, আমার বিরুদ্ধে ভুল প্রচার হচ্ছে। আর কি সেই যে দূরত্ব একটা সৃষ্টি হয়েছিল, সেই দূরত্বটা মেটানো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, হ্যাঁ, গুরুত্ব নিশ্চয়ই দিলেন, গুরুত্ব একেবারে দিলেন না সেটা নয়, কারণ সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর অন্যরা তো 1 মিনিট 2 মিনিট করে বলেছেন, আর যারা বললেন। এবং অভিষেক আহ, আর কি আইপ্যাক নিয়ে যখন কথা হলো, আইপ্যাককে রাখলেন। এবং অভিষেক যেটা, অভিষেককে একবারই বললেন যে অভিষেকের নাম করে, যে হ্যাঁ, অভিষেক যে আসন সংখ্যার কথা বলেছে সেটা ঠিক বলেছে। ফলে অভিষেকের গুরুত্ব বোঝালেন, তারপর কিন্তু একটা তাকে একটা লক্ষণ রেখাও টেনে দিলেন, যে এই গণ্ডির মধ্যেই অভিষেককে থাকতে হবে। একদম এখন দেখার যে দূরত্ব কি কতটা ঘুচলো। আজকের যে আজকের যে বৈঠক আমরা দেখলাম, টেলিভিশনের পর্দায় দেখলাম, সমাজ মাধ্যমে দেখলাম, তাতে কি দূরত্ব কি ঘুচলো? মনের যে দূরত্ব, অর্থাৎ এই যে গত অগাস্টের পর থেকে যদি দেখি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শেষ, এই যে এতদিনের মধ্যে যে ভূমিকায় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সংগঠনে যে ভূমিকায় দেখতে পেতাম, সংবাদ মাধ্যম শুধু নয়, এটা সংবাদ মাধ্যমে আলোচনা, এটা কোনো সমালোচনা নয়, কিন্তু এটা তো ঘটনা যে আমরা কিন্তু তাকে সেইভাবে দেখতে পারিনি। কিছু কিছু জায়গায়, বেশিরভাগই আমরা দেখেছিলাম যে তাকে ডায়মন্ড হারবারে বেশি কনসেন্ট্রেট করতে। তো একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে আমরা বিভিন্ন রাজ্যে দলকে যাতে আরো বড় করা যায় তার যে দায়িত্ব তিনি নিয়েছিলেন, সে দায়িত্ব এখন কেরলে যেমন তাকে সেই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না। এবং অন্যান্য স্টেটেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের রাজ্যে রাজ্যে দল বাড়ছে, আমরা যাচ্ছি। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা ঠিক কোথায়? সেটা কিন্তু আমাদের প্রশ্ন যেমন রয়েছে, সংবাদ মাধ্যমের প্রশ্ন যেমন রয়েছে, সাংবাদিকদের প্রশ্ন যেমন রয়েছে, তেমন কিন্তু যারা অভিষেক অনুরাগী, যারা মমতা অনুরাগী, যারা তৃণমূল কর্মী, যারা তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা, প্রত্যেকের কিন্তু এই কৌতূহলটা রয়েছে। তাই এই আলোচনা দূরত্ব কি ঘুচলো, প্রশ্ন কিন্তু রয়েই গেল। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।